আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ছোট্ট একটা কোর্স নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকে, সেটা হলো রুই মাছ। খুবই আসে পরীক্ষায় রুই মাছের ধমনীতন্ত্র, রুই মাছের রক্ত সংবহনতন্ত্র বা রুই মাছের ধমনীতন্ত্র মেইনলি আসে, শিরাতন্ত্র আসে না। ধমনীতন্ত্রটা আমরা খুব ভালো করে পড়বো। সেই ক্ষেত্রে রুই মাছের ছোট্ট কয়েকটা কুইজ প্রশ্ন কয়েকটা আছে, তার মধ্যে একটা প্রশ্ন খুবই আসে, সেটা হলো রুই মাছের যে হার্ট, সেই হার্টকে বলা হয় ভেনাস হার্ট। এটা বলা হয় কেন ইম্পর্টেন্ট? তাহলে সর্বপ্রথম আমরা এটাই বলি, তারপরে আমরা অন্য জায়গায় যাচ্ছি। হোয়াট ইজ ভেনাস হার্ট? ভেনাস হার্ট ভেইন থেকে আসছে হলো ভেনাস। তো ভেইন মানে হচ্ছে শিরা, তাহলে ভেনাস হার্ট শিরা হৃৎপিণ্ড। শিরা হৃৎপিণ্ড মানে হচ্ছে যে সাধারণত আমরা জেনারেলি জানি যে শিরাতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, বাট সবসময় যে শিরাতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকবে এরকম না। কোনো কোনো শিরাতে অক্সিজেন যুক্ত রক্তও থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু জেনারেলি শিরাতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। তো আমাদের যে কোনো কারো হৃৎপিণ্ড মানে স্তন্যপায়ী, পাখি, এইদের হৃৎপিণ্ড, সরীসৃপ, এদের হৃৎপিণ্ডে একদিকে থাকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, একদিকে থাকে অক্সিজেন যুক্ত রক্ত। তার মানে আমার হৃৎপিণ্ডের মধ্যে একই সাথে অক্সিজেন যুক্ত রক্ত থাকে একদিকে, আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে একদিকে। কিন্তু মাছের হৃৎপিণ্ডে অলওয়েজ, সব সময়, শুধুমাত্র, এই শব্দটা ইউজ করো তোমরা সংজ্ঞাটা বলার সময়, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। যেহেতু মাছের হৃৎপিণ্ড একটা বিশেষ ধরনের হৃৎপিণ্ড, যে হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, এরকম শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যুক্ত হৃৎপিণ্ডকেই আমরা বলি ভেনাস হার্ট। আমার প্রশ্ন আসে, মাছের হার্টকে ভেনাস হার্ট বলা হয় কেন? তাহলে মাছের হার্ট যেহেতু শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অবস্থান করে, তাই মাছের হার্টকে আমরা ভেনাস হার্ট বলি। আবার একটা কথা হলো যে মাছের হার্ট কেন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে? অন্যান্য সকল হার্ট তো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুটাই রক্ত বহন করে, কিন্তু মাছের হার্ট বা মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে কেন? তার পিছনে কারণটা আছে যে আমাদের দেহের মধ্যে যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের যে দুটো প্রকোষ্ঠ আছে, আমাদের হৃৎপিণ্ডের যে দুটা প্রকোষ্ঠ আছে, সেই দুটি প্রকোষ্ঠে একদিক থাকে হলো ফুসফুস থেকে রক্ত আসে, এটা দেহ থেকে আসে, একদিকে দেহ থেকে আসে এবং একদিকে হলো ফুসফুস থেকে আসে। এই যে দেহ এবং ফুসফুস থেকে আসতেছে, দুই জায়গা থেকে রক্ত আসতেছে। দেহ থেকে আসতেছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত। কিন্তু মাছের দেহে হৃৎপিণ্ড রক্ত যখন আসে, তখন অনলি শুধুমাত্র দেহ থেকে রক্ত আসে। অর্থাৎ মাছের হৃৎপিণ্ডে যখন রক্ত আসতেছে, শুধুমাত্র দেহ থেকে রক্ত আসে, অন্য মাছের তো ফুসফুস নাই, অন্য জায়গা থেকে কোনো রক্ত আসে না। আর দেহে যেহেতু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, অতএব মাছের দেহে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে বলে মাছের হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। কিন্তু আমার হৃৎপিণ্ডে দেহ থেকে রক্ত আসে, তার পাশাপাশি ফুসফুস থেকে রক্ত আসে। যেহেতু দুই জায়গাতে রক্ত আসতেছে, দেহ থেকে আসতেছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ফুসফুস থেকে আসতেছে হলো অক্সিজেন যুক্ত রক্ত, যার ফলে আমার হৃৎপিণ্ডের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুই রকম রক্ত থাকতেছে। কিন্তু মাছের হৃৎপিণ্ডে শুধুমাত্র দেহ থেকে রক্ত আসে বলেই মাছের হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। আরো কয়েকটা কথা হৃৎপিণ্ড থেকে ছোট ছোট, তার মধ্যে হচ্ছে যে মাছের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ যুক্ত। যদিও কোনো কোনো বইয়ে 2 প্রকোষ্ঠ লেখা থাকতে পারে, কোনো কোনোতে 4 প্রকোষ্ঠ লেখা থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে 3 প্রকোষ্ঠ বলাটাই অধিকতর যুক্তিযুক্ত। 3টা প্রকোষ্ঠ, একটা হলো সাইনাস ভেনোসাস, একটা হলো সাইনাস ভেনোসাস, একটা হলো অলিন্দ, আর একটা হলো নিলয়। এই 3টা। আরেকটা আছে যেটা কোনাস আর্টেরিওসাস মাছের ক্ষেত্রে থাকে না, মাছের ক্ষেত্রে থাকে হলো বালবাস আর্টেরিওসাস। এই কথা আসতে পারে যে সাইনাস ভেনোসাস যদি হৃৎপিণ্ডের একটা উপপ্রকোষ্ঠকে যদি প্রকোষ্ঠ ধরি, তাহলে বালবাস আর্টেরিওসাস কেন নয়? বালবাস আর্টেরিওসাস নয় এই কারণে যে বালবাস আর্টেরিওসাস যে পেশিটা থাকে, সেই পেশিটা হৃৎপেশি নয়। এই জন্য বালবাস আর্টেরিওসাসকে আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ ধরি না। তাই মাছের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ যুক্ত, একটা সাইনাস ভেনোসাস, একটা অলিন্দ, একটা নিলয়। এখন আমরা আসি মাছের যে ধমনীতন্ত্র আছে, মাছের পুরো ধমনীতন্ত্রকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাফারেন্ট আর একটা হলো ইফারেন্ট। অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীতন্ত্র, অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীতন্ত্র, অ্যাফারেন্ট AFFARENT
ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম। অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, অ্যাফারেন্ট মিন্স হলো টু ওয়ার্ডস। ব্রাঙ্কিয়াল ফুলকা সংক্রান্ত, আর্টারি ধমনী, সিস্টেম তন্ত্র। তাহলে হলো টু ওয়ার্ডস মানে তার দিকে যাওয়া, কার দিকে যাওয়া, এই যে ফুলকার দিকে দাঁড়া। তার মানে যেই ধমনী তন্ত্র রক্ত হৃৎপিণ্ড থেকে ফুলকাতে নিয়ে যায় সেই ধমনী তন্ত্রকে আমরা বলি হলো অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম। তার মানে যদি অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম চাই তাহলে ব্যাপারটা হবে যে রক্ত হৃৎপিণ্ড থেকে ধমনী ফুলকাতে কেমন করে যাচ্ছে সেটা হলো অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম। শুরু করি আমরা। তাহলে আরেকটা কথা সেটা হলো যে মাছ অথবা সকল মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড থাকে অঙ্কীয় দিকে, মাছের হৃৎপিণ্ডও আছে অঙ্কীয় দিকে, এবং অমেরুদণ্ডী প্রাণী যেগুলো আছে যেমন আর্থ্রোপোডস আছে অমেরুদণ্ডী প্রাণী, এই সকল প্রাণীদের হৃৎপিণ্ড থাকে হলো পৃষ্ঠীয় দিকে। তো মাছের হার্ট থাকে হলো অঙ্কীয় দিকে, এবং যে সকল প্রাণীর হার্ট অঙ্কীয় দিকে থাকে সে তার হার্ট থেকে যেই অ্যাওর্টাটা বের হবে সেই অ্যাওর্টাকে আমরা বলবো ভেন্ট্রাল অ্যাওর্টা, এবং যে সকল প্রাণীর হার্ট পৃষ্ঠীয় দিকে থাকে বা ডরসাল দিকে থাকে সেই হার্ট থেকে যেই অ্যাওর্টা বের হবে তাকে আমরা বলবো হলো ডরসাল অ্যাওর্টা। তো আমাদের এখানে এটা হবে ভেন্ট্রাল অ্যাওর্টা। তাহলে কি হলো, প্রথমে সাইনাস ভেনোসাস, এরকম করে কিছু রক্ত ঢুকলে একটা প্রকোষ্ঠে, সাইনাস ভেনোসাস থেকে চলে আসলো হলো অলিন্দ, অলিন্দ থেকে রক্ত আসলো হলো নিলয়, নিলয় থেকে রক্ত গেল হলো বালবাস আর্টারিওসাস। আমরা যদি হৃৎপিণ্ডকে এরকম করে চিন্তা করি তাহলে এটা হলো সাইনাস ভেনোসাস, এটা হলো সাইনাস ভেনোসাস, এটা হলো অলিন্দ, এটা হলো অলিন্দ, এটা হলো নিলয়, আর এটা হলো বালবাস আর্টারিওসাস। এরকম নাম হয়েছে কেন? এটা দেখতে বাল্ব এর মতো, তাই তাকে বলা হয় বালবাস আর্টারিওসাস। আমি এটা আবার একটু ছোট্ট করে আমরা একটু ধমনী তন্ত্রটা এখন অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী তন্ত্রটা আমরা আসি। অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী তন্ত্র তাহলে এখানে আসলো, ওই এটা আসলো, তারপরে এইখান থেকে জাস্ট কিছু না, চারটা শাখা করে দিলে হয়ে যাবে, 1 2 3 and 4। এখানে তাহলে এক কাজ করবো আমরা, 1 2 3। মেইনলি আমরা যদি রুই মাছের ইয়াগুলোকে আঁকে তাহলে এরকম হবে, এটা গিয়ে এইখানে একটা ফুলকা আছে, এইখানে একটা ফুলকা আছে, এইখানে একটা ফুলকা আছে, এইখানে একটা ফুলকা আছে। অবশ্য যদিও এইখানে একটা ফলস ফুলকা থাকে যাকে বলা হয় সিউডো ব্রাঞ্চ, সিউডো নকল, ভুয়া, অরিজিনাল নয়। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের এই হলো এই অবস্থাতে আমরা ইচ্ছা করলে এই পাশেও আঁকাতে পারি, এই পাশেও একই রকম ভাবে আঁকাতে পারি, এই পাশে না আঁকালে হবে, এটাই হলে হবে। তাহলে কি হলো, আমরা শুরু করতেছি, এটাকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়, এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর, এটা হলো 4 নম্বর। আমার মোটামুটি ভাবে ইয়ে করা শেষ, আমরা এখন শুরু করি কেমন করে ইয়াটা বর্ণনা করি। তাহলে সারা দেহ থেকে প্রথমে রক্ত আসলো সাইনাস ভেনোসাস, সারা দেহ থেকে রক্ত আসলো হলো, সারা দেহ থেকে আসলো হলো রক্ত সাইনাস ভেনোসাসে। সাইনাস ভেনোসাসের পরে এখানে প্রকোষ্ঠ, এখানে অবশ্য ইয়ে আছে, পর্দা আছে, যেটাকে আমরা বলি হলো কপাটিকা, যেটাকে বলি আমরা। তাহলে এটা হলো সাইনাস ভেনোসাস আর হলো অলিন্দ, তাই তাকে বলা হয় সাইনো অলিন্দ কপাটিকা। সাইনো অলিন্দ কপাটিকা ভেদ করে রক্ত চলে গেল হলো অলিন্দে, তারপরে অলিন্দ নিলয় কপাটিকা ভেদ করে রক্ত অলিন্দ থেকে চলে গেল নিলয়ে, নিলয় বালবাস কপাটিকা ভেদ করে চলে গেল হলো বালবাস আর্টারিওসাসে, বালবাস আর্টারিওসাস থেকে এইটাকে বলবো আমরা হলো, ওই যে কিছুক্ষণ আগে বললাম, এটাকে আমরা বলবো হলো ভেন্ট্রাল অ্যাওর্টা।
কেন ভেন্ট্রাল অ্যাওর্টা বললাম তা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে এটা হলো ভেন্ট্রাল অঙ্কীয় দিকে আছে, তাই তাকে বলা হয় ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা হইতে 4টা শাখা বের হয়ে গেছে। 1 নম্বর শাখা 1 নম্বর ফুলকাতে রক্ত সরবরাহ করবে, 2 নম্বর শাখা 2 নম্বর ফুলকাতে রক্ত সরবরাহ করবে, 3 নম্বর শাখা 3 নম্বর ফুলকাতে রক্ত সরবরাহ করবে এবং 4 নম্বর শাখা 4 নম্বর ফুলকাতে তোমার হলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করবে এবং এই ফুলকাতে গিয়ে এই রক্তগুলো অক্সিজেন যুক্ত হবে। এই ছিল মোটামুটি হবে আমাদের এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম। এখন চলে আসি আমরা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেমে। এই যে 4টা ফুলকাতে 4টা রক্ত থাকবে, 4টা ফুলকাতে ধমনী রক্ত থাকলো 1 2 3 4। এই প্রতিটা ফুলকাত থেকে আবার এখন একটা একটা করে শাখা বের হয়ে আসলো। এই পাশে একটা শাখা আসলো, এই পাশ থেকে আরেকটা শাখা আসলো এবং এইটা আবার পরস্পরের সাথে সংযুক্ত হলো। আবার এইখান থেকে একটা শাখা আসলো, এইখান থেকে একটা শাখা আসলো। সমস্যা যেটা সেটা হলো এই শাখাগুলো পরস্পরের সাথে আগে সংযুক্ত হলো, হয়ে তারপরে এরকম করে শাখাটা তৈরি করবে। আমরা যদি এখন আমরা আগে আঁকাছিলাম এফারেন্ট, এখন আমরা করব হলো ইফারেন্ট। আবার একই অবস্থা, এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম, সেটা এখন হয়ে গেল ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম। এই ইফারেন্ট মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম, মানে সেখান থেকে দূরে যাওয়া। তার মানে এফারেন্ট ব্রাঙ্কিয়াল মানে হচ্ছে ফুলকা, তাহলে ফুলকা থেকে রক্ত নিয়ে দেহের বিভিন্ন অংশে যে ধমনীতন্ত্র রক্ত সরবরাহ করবে সেটাকে আমরা বলবো হলো ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম। তো ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম যে কটা জিনিস নিয়ে গঠিত, এখানে একই অবস্থা। এখানে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল আছে 4টা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে বলবো যে 1 নম্বর ফুলকা থেকে 1 নম্বর ধমনী, 2 নম্বর ফুলকা থেকে 2 নম্বর ধমনী, কিন্তু 3 নম্বর এবং 4 নম্বর ফুলকা থেকে যথাক্রমে 3 নম্বর এবং 4 নম্বর ধমনী একটা ধমনীতে রূপান্তরিত হয়ে তারপরে এই মেইন ধমনীতে মিলিত হয়েছে। এবং এই যে মেইন ধমনী, এই দিক দিয়ে এবং এই পাশে দুটো মেইন ধমনী আছে, এই মেইন ধমনীটা যেহেতু পাশে থাকে এইজন্য এই ধমনীটাকে বলা হয় ল্যাটারাল ধমনী, বা বাংলায় বলা হয় পার্শ্বীয় ধমনী। পার্শ্বীয় শুনতে কেমন লাগছে? আমরা মনে হয় ল্যাটারালটাই পড়ে অবস্থায় পড়ছি, আমরা ল্যাটারাল বলবো। এটাকে বলা হয় ল্যাটারাল ধমনী। তাহলে এটা একটা ল্যাটারাল ধমনী, এটা একটা ল্যাটারাল ধমনী। এটা তাহলে বললে কেমন করে বলবো যে 1 নম্বর ফুলকা থেকে 1 নম্বর ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী সরাসরি ল্যাটারাল ধমনীর সাথে, 2 নম্বর ফুলকা থেকে 2 নম্বর ল্যাটারাল ধমনী, 2 নম্বর ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী সরাসরি ল্যাটারাল ধমনীর সাথে। কিন্তু 3 নম্বর এবং 4 নম্বর ফুলকা থেকে এই 3 নম্বর এবং 4 নম্বর ফুলকা থেকে 3 নম্বর এবং 4 নম্বর ধমনী একসাথে সংযুক্ত হয়ে তারপরে ল্যাটারাল ধমনীর সাথে সংযুক্ত হয়েছে। তারপরে এইভাবে দুই দিকে দুটো ল্যাটারাল ধমনী, এইভাবে দুই দিকে দুটো ল্যাটারাল ধমনী মিলে যখন গোল হয়ে গেছে, এই যে গোল যেটা হয়ে গেল, এটা পুরোটা গোল যখন হয়ে গেল, এই দুই দিকে দুটো ল্যাটারাল ধমনী যখন গোল হয়ে গেল, তখন গোল হয়ে গেছে, গোলকে ইংরেজিতে বলি আমরা সার্কুলাস, গ্রিক শব্দে বলা হয়। আর এটা কোথায়? মাছের ফুলকাটা থাকে হলো মাথায়, মাথায় বলা হয় সেফালোস মানে হচ্ছে মস্তক, তাই এই ধমনীর নাম হয়ে গেছে সার্কুলাস সেফালিকাস। সার্কুলাস সেফালিকাস। তাহলে দুটো ল্যাটারাল ধমনী পরস্পরের সাথে সংযুক্ত হয়ে সার্কুলাস সেফালিকাস ধমনীতে পরিণত হয়ে গেছে। আগে সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আসলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, হৃৎপিণ্ড থেকে ফুলকাতে আসলো অক্সিজেন যুক্ত রক্ত। তার মানে এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত নয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে নিয়ে যায় ফুলকাতে।
ফুলকাতে গিয়ে এরা অক্সিজেন যুক্ত হলো। অক্সিজেন যুক্ত হওয়ার পরে সেই অক্সিজেন যুক্ত রক্ত ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। সেই ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এটা বলবো যে ল্যাটারাল ধমনীর সাথে সংযুক্ত হবে। দুটো ল্যাটারাল ধমনী পরস্পরের সাথে সংযুক্ত হয়ে তৈরি করলে হলো সার্কুলাস সেফালিকাস। এই সার্কুলাস সেফালিকাস থেকে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে দেহের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করবে। যেমন আমরা বলতে পারি মাথায় রক্ত নিয়ে যাবে, সেটা হলো ক্যারোটিড ধমনী। এই যে মাথায় নিয়ে রক্ত নিয়ে গেল, এই দিকে নিয়ে গেল, সেটা হলো এখানে মেইন জায়গায় নিয়ে গেছে। এইখানে যেটা নিয়ে গেছে সেটা হলো ডরসাল, পৃষ্ঠের দিকে আছে, তাই তাকে বলা হবে ডরসাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টা থেকে বিভিন্ন রকম শাখা প্রশাখা আছে, যেমন এটাকে বলা হয় সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। এই সিলিয়াকো মেসেন্টারিক ধমনী আমাদের যেই পাকস্থলী, ক্ষুদ্রান্ত এরকম যে অঙ্গগুলো আছে সেই অঙ্গে রক্ত সরবরাহ করবে। তারপরে এখান থেকে আমাদের মেলাগুলো শাখা আছে, এখান থেকে বৃক্কে গেছে, মাছের যে বৃক্ক গেছে সেই বৃক্কে সেই ধমনীকে বলা হয় বৃক্ক ধমনী, বা ইংরেজিতে বললে আমরা বলবো হলো রেনাল ধমনী। জনন অঙ্গ গেছে, জনন অঙ্গকে গ্রিক শব্দে বলা হয় গোনাড, তাই তাকে বলা হবে গোনাইডাল ধমনী। যদি ইংরেজি না বলি বাংলা বলি তাহলে আমরা বলবো জনন ধমনী। তারপরে পায়ের এই জায়গায় গেছে, সেই ক্ষেত্রে আমাদের পায়ে নাই, কিন্তু মাছের ক্ষেত্রে কডাল অঞ্চল একটা অঞ্চল আছে, এখানে একটা পিছনের দিকে যে পুচ্ছ অংশ সেটাকে বলা হয় কডাল, তাহলে তাকে আমরা বলবো হলো কডাল ধমনী। এরকম করে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে মাছের বিভিন্ন অংশে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী রক্ত সরবরাহ করে অক্সিজেন যুক্ত। তারপরে সারা দেহ থেকে আবার শিরাতন্ত্র রক্ত নিয়ে চলে আসবে হলো হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড থেকে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে ফুলকা, ফুলকা থেকে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে সারা দেহ। এইভাবে রক্ত পরিবাহিত হবে, এবং এইভাবে যখন রক্ত পরিবাহিত হচ্ছে সেই রক্তটাকে আমরা বলতেছি হলো এক চক্রযুক্ত রক্ত। এক চক্রযুক্ত রক্তটা কি বলবো আমরা কিছুক্ষণ আগে যদি বলি তাহলে হলো প্রথমে মনে করো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে কে নিয়ে গেল? হৃৎপিণ্ড থেকে গেল কোথায়? ফুলকাতে। কে নিয়ে গেল? অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম। ফুলকা থেকে গেল কোথায়? দেহে। দেহে কে নিয়ে গেল? ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম। দেহ থেকে নিয়ে আসলো হলো হৃৎপিণ্ডে। কে নিয়ে আসলো? এটা হলো তোমার হচ্ছে ভেইন বা হলো শিরাতন্ত্র। তাহলে পুরোটা মিলে সুন্দর করে একটা চক্রের মাধ্যমে সম্পন্ন হলো। পুরোটা দেখো সুন্দর করে একটা সাইকেল হয়ে আছে, একটা চক্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এবং এই যে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত যাচ্ছে, সারা দেহ থেকে রক্ত একটা চক্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, তাই তাকে বলা হয় এক চক্রযুক্ত রক্ত সংবহন তন্ত্র, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি হলো সিঙ্গেল সার্কিট। তার মানে মাসে রক্ত সংবহন তন্ত্রটা হলো এক চক্রযুক্ত রক্ত, আর আমাদের রক্ত সংবহন তন্ত্র হলো দ্বিচক্রযুক্ত রক্ত। দ্বিচক্রযুক্ত রক্ত নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করব। আমরা এখন আসি হলো এক চক্রযুক্ত রক্ত। এক চক্রযুক্ত রক্ত মাসের ক্ষেত্রে এক চক্রযুক্ত রক্ত সম্পন্ন হয়, এবং এক চক্রযুক্ত রক্তের মাধ্যমে সারা দেহে রক্ত পরিবাহিত হয়। এবং এক চক্রযুক্ত রক্ত কেমন করে বয়সে সেটা মনে হয় মোটামুটি শেষ হলো। এই পর্যন্ত আমরা আজকের মতো পড়াশোনা বা আমাদের আলোচনার বিষয় এখানে আমরা শেষ করতে যাচ্ছি। বাকি অংশটুকু সামনের দিন দেখাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আসসালামু আলাইকুম।